আপনি কি কখনো ভেবেছেন আপনি এত সংবেদনশীল কেন? কেন ছোট্ট সমালোচনাতেই বুকের ভেতর হঠাৎ অপরাধবোধ জেগে ওঠে? কেন কারো কণ্ঠস্বর একটু বদলালেই মনে হয় আমি কিছু ভুল করেছি? কেন সম্পর্কের মাঝেও এক অদ্ভুত ভয় কাজ করে, সে যদি আমাকে ছেড়ে চলে যায়? কিছু মানুষ বড় কোনো দুর্ঘটনা দেখেনি, যুদ্ধ দেখেনি, তবুও তাদের ভেতরে সারাক্ষণ এক নীরব আতঙ্ক কাজ করে চলে। তারা সব সময় সতর্ক থাকে, সব সময় প্রস্তুত, যেন কিছু একটা ভুল হতে চলেছে। বাইরে থেকে তারা স্বাভাবিক, দায়িত্বশীল, ভালো মানুষ, কিন্তু ভেতরে ভেতরে তারা অনেক ক্লান্ত। কারণ তারা বছরের পর বছর নিজের অনুভূতিগুলোকে ছোট করেছে, নিজের প্রয়োজনকে চেপে রেখেছে শুধু নিরাপদ থাকতে। কিছু শৈশব খুব চুপচাপ এবং কঠিন হয়। সেখানে হয়তো মারধর ছিল না, কিন্তু ছিল শুধু অবহেলা। হয়তো চিৎকার ছিল না, কিন্তু ছিল এক ঠান্ডা দূরত্ব। হয়তো সরাসরি আঘাতও ছিল না, কিন্তু ছিল এমন এক পরিবেশ যেখানে শিশুটি নিজেকে নিরাপদ বা মূল্যবান মনে করতে পারেনি। সেই নীরব ক্ষত বড় হয়ে আচরণে প্রকাশ পায়, হঠাৎ রাগে, হঠাৎ গুটিয়ে যাওয়ায়, অতিরিক্ত মানুষ খুশি করতে চাওয়ায় বা সম্পর্ক এড়িয়ে চলায়। এই অভিজ্ঞতারই একটি গভীর নাম রয়েছে, কমপ্লেক্স পিটিএসডি। স্বাগতম মাইন্ড সামারি বাই স্বর্ণালীতে। আজকে আমরা কথা বলবো কমপ্লেক্স পিটিএসডি, ফ্রম সার্ভাইভিং টু থ্রাইভিং। পিট ওয়াকার এর একটি গভীর ও মানবিক বই এটি। এই বই এমন এক মানসিক অবস্থার কথা বলে যা সবসময় কোনো দুর্ঘটনা বা একক কোনো ট্রমা থেকে জন্ম নেয় না, বরং দীর্ঘদিনের অবহেলা, মানসিক নির্যাতন, সমালোচনা বা আবেগগত অস্থিরতার পরিবেশ থেকে ধীরে ধীরে তৈরি হয়। পিটিএসডি অর্থাৎ পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। এটি একটি সাধারণ, তীব্র, একক আঘাতের পর দেখা যায়, যেমন দুর্ঘটনা, যুদ্ধ বা বড় বিপর্যয়। কিন্তু কমপ্লেক্স পিটিএসডি জন্ম নেয় দীর্ঘমেয়াদী আবেগগত ট্রমা থেকে, বিশেষ করে শৈশবে। এর প্রভাব শুধু স্মৃতিতে নয়, আত্মসম্মান, সম্পর্ক, আবেগ নিয়ন্ত্রণ এবং নিজের পরিচয়ের ভেতরেও ছড়িয়ে পড়ে। পিট ওয়াকার দেখিয়েছেন যে মানুষ নিজেকে অতিরিক্ত দোষ দেয়, ছোট্ট সমালোচনায় ভেঙে পড়ে বা সবসময় অন্যকে খুশি রাখতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলে, সে মানুষ দুর্বল নয়, হয়তো সে দীর্ঘদিন ধরে টিকে থাকার লড়াই করে চলেছে। এই বই সেই লড়াই থেকে বেরিয়ে এসে ধীরে ধীরে নিরাপদ এবং পূর্ণ জীবন গড়ার পথ দেখায়। চলুন এবার বইটির গভীরে প্রবেশ করি। অনেকগুলো অধ্যায়, অনেক টার্ম, অনেক ব্যাখ্যার আড়ালে আসলে একটা মূল প্রশ্ন লুকিয়ে রয়েছে, আমার সঙ্গে কি হয়েছিল? আর এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা তার প্রথম খণ্ডে প্রবেশ করছি। পার্ট 1, আন্ডারস্ট্যান্ডিং কমপ্লেক্স পিটিএসডি। ধরুন রিদম নামে একজন মানুষ রয়েছে। বাইরে থেকে সে সম্পূর্ণরূপে স্বাভাবিক, তার কাজ আছে, সম্পর্ক আছে, সে হাসে, কথা বলে, দায়িত্বও নেয়। কিন্তু ছোট্ট কোনো সমালোচনায় তার বুক ধড়ফড় করে ওঠে। সম্পর্কের ভেতরে সামান্য দূরত্ব এলেই তার ভেতরে এক অদ্ভুত আতঙ্ক জেগে ওঠে। কেউ কণ্ঠস্বর একটু উঁচু করলেই সে চুপ করে যায়, যেন সে আবার ছোট হয়ে গেছে। সে নিজেকে প্রশ্ন করে, আমি এত কেন সংবেদনশীল? আমি এত দুর্বল কেন? কিন্তু এই বই এখানে এই প্রশ্নটিকে বদলে দেয়। প্রশ্নটা আর তার চরিত্র নিয়ে নয়, প্রশ্নটা হয়ে দাঁড়ায় তার নার্ভাস সিস্টেম কি শিখেছে। সিপিটিএসডি কি? পিটিএসডি থেকে এর পার্থক্যটা কোথায়? পিট ওয়াকার ব্যাখ্যা করেন যে পিটিএসডি সাধারণত একটি নির্দিষ্ট ট্রমাটিক ঘটনার পর তৈরি হয়, যেমন কোনো দুর্ঘটনা, যুদ্ধ বা সহিংস অভিজ্ঞতা। কিন্তু কমপ্লেক্স পিটিএসডি জন্ম নেয় দীর্ঘমেয়াদী, পুনরাবৃত্ত, সম্পর্ক ভিত্তিক ট্রমা থেকে, বিশেষ করে শৈশবে, যখন অবহেলা ছিল নিয়মিত, যখন ভালোবাসা ছিল শর্ত সাপেক্ষ, যখন নিরাপত্তা ছিল অনিশ্চিত।
রিদমের জীবনে বড় কোনো ভয়াবহ ঘটনা ছিল না, কিন্তু ছিল এমন একটি পরিবেশ যেখানে তার কান্নাটাকে নাটক বলা হতো, রাগকে অভদ্রতা আর চাহিদাকে অতিরিক্ত। ধীরে ধীরে সে শিখেছিল নিজেকে ছোট করতে হয়, নিজের আবেগ চেপে রাখতে হয়, নিজের প্রয়োজন লুকিয়ে রাখতে হয়। কমপ্লেক্স পিটিএসডি সেই লুকানো বছরের ফল। এটা দুর্বলতা নয়, এটা দীর্ঘদিনের ইমোশনাল সার্ভাইভাল প্যাটার্ন। এই অবস্থার সবচেয়ে সূক্ষ্ম কিন্তু শক্তিশালী দিক হলো ইমোশনাল ফ্ল্যাশব্যাক। এখানে কোনো দৃশ্য ফিরে আসে না, ফিরে আসে অনুভূতি। ধরুন অফিসে বসে রিদম, সহকর্মী বলল এই অংশটা ঠিক হয়নি। কথাটা খুবই সাধারণ, কিন্তু হঠাৎ তার বুক ভারী হয়ে যায়, মাথার ভেতরে এক অচেনা ভয় জেগে ওঠে। সে যেন ব্যর্থ, সে যেন যথেষ্ট না। বাস্তবে ঘটনাটা ছোট, কিন্তু তার শরীর ভাবে সে এখন বিপদে রয়েছে। পিট ওয়াকার বলেন, কমপ্লেক্স পিটিএসডিতে মানুষ অতীতের দৃশ্যে ফিরে যায় না, সে অতীতের আবেগে বারবার ফিরে যায়। এই মুহূর্তে হিলিং শুরু হয় যখন সে নিজেকে বলতে শেখে, এটা এখনকার না, এটা পুরনো আবেগের ঢেউ। আমি এখন বড়, আমি এখন নিরাপদ। এই ছোট্ট সচেতনতা নার্ভাস সিস্টেমকে বর্তমানের মাটিতে পুনরায় ফিরিয়ে আনে। কমপ্লেক্স পিটিএসডির গভীরে রয়েছে টক্সিক শেম, যেটি লজ্জা নয়, পরিচয়ের স্তরে বসে থাকা বিশ্বাস যে আমি যথেষ্ট না বা আমার মধ্যে কিছু ভুল রয়েছে। হেলদি গিল্ট বলে আমি ভুল করেছি, টক্সিক শেম বলে আমি ভুল। এই পার্থক্যটাই জীবন বদলে দেয়। যখন একটি শিশু বারবার অনুভব করে যে তার আবেগ অগ্রহণযোগ্য, তার উপস্থিতি বিরক্তিকর, তার চাহিদা অনেক বেশি, তখন সে নিজেই নিজের বিরুদ্ধে গিয়ে দাঁড়ায়। বড় হওয়ার পর রিদম যখন কোনো সম্পর্কে প্রত্যাঘাত হয়, সে ভাবে হয়তো আমি এমনই। এই বিশ্বাসগুলো তার নিজের তৈরি করা না, এগুলো অতীতের প্রতিধ্বনি। এই অংশে বই একটি গুরুত্বপূর্ণ পার্থক্যকে তুলে ধরে, সারভাইভিং এবং থ্রাইভিং। অনেকেই বেঁচে থাকে, কাজ করে, সংসার চালায়, দায়িত্ব পালন করে, কিন্তু ভেতরে ভেতরে সবসময় সতর্ক হয়ে থাকে, যেন কোনো মুহূর্তে কিছু খারাপ ঘটতে পারে। রিদম কখনোই পুরোপুরি বিশ্রাম নিতে পারে না, তার শরীর সবসময় প্রস্তুত। সমালোচনা আসবে, দূরত্ব আসবে, ত্যাগও আসবে। এটাই সারভাইভিং। কিন্তু থ্রাইভিং মানে হলো নিরাপদভাবে বাঁচতে শেখা, নিজের আবেগের সঙ্গে যুদ্ধ না করে তাকে জায়গা দেওয়া। রিকভারি শুরু হয় যখন সে বুঝতে পারে তার প্রতিক্রিয়াগুলো তার চরিত্র নয়, এগুলো তার অ্যাডাপ্টেশন। কমপ্লেক্স পিটিএসডি মানুষকে ভাঙা প্রমাণ করে না, বরং প্রমাণ করে সে দীর্ঘদিন ধরে বেঁচে থাকার চেষ্টা করছে। ইমোশনাল ফ্ল্যাশব্যাক চেনা, নিজের শেমকে আলাদা করা, সেলফ কম্প্যাশন শেখা, এসবই রিকভারির অংশ। এটা একদিনে হয় না, এটা সরল রেখায়ও এগোয় না, কখনো সামনে, কখনো পেছনে। কিন্তু প্রথম ধাপ একটাই, নিজেকে দোষ দেওয়া বন্ধ করা। যেদিন রিদম প্রথম বুঝতে পারে আমার সঙ্গে যা হয়েছিল সেটা আমার দোষ ছিল না, সেদিন থেকেই তার হিলিং শুরু হয়। চলুন এবার দ্বিতীয় খণ্ডে প্রবেশ করি। প্রথম অংশে আমরা শিখেছিলাম আমার সঙ্গে কি হয়েছিল। এবার প্রশ্নটাকে একটু পাল্টান, আমি কিভাবে বেঁচেছিলাম? কারণ পিট ওয়াকার খুব স্পষ্ট করে বলেন যে আজ যে আচরণগুলো আমরা সমস্যা বলে দেখি, সেগুলোর বেশিরভাগই একসময় ছিল বেঁচে থাকার কৌশল। কমপ্লেক্স পিটিএসডির একটি কেন্দ্রীয় ব্যাখ্যা হলো 4 অর্থাৎ এফ রেসপন্সেস, ফাইট, ফ্লাইট, ফ্রিজ অ্যান্ড ফন। এগুলো কোনো চরিত্রগত ত্রুটি না, বরং নার্ভাস সিস্টেমের স্বয়ংক্রিয় সার্ভাইভাল স্ট্র্যাটেজি। ভাবুন 4 জন মানুষ, নীলা, অনিক, তুহিন আর মিনা। বাইরে থেকে তারা সম্পূর্ণ আলাদা, কিন্তু ভেতরে তাদের সবার স্নায়ুতন্ত্র একসময় সিদ্ধান্ত নিয়েছিল কোন পথে বাঁচা নিরাপদ। ফাইট, যখন রাগী হয় নিরাপত্তা। ফাইট রেসপন্স তখনই সক্রিয় হয় যখন শরীর মনে করে লড়াই করাই বাঁচার উপায়। নীলা ছোটবেলায় বারবার উপেক্ষিত হয়েছে,
তার কথা গুরুত্ব পায়নি। ধীরে ধীরে তার শরীর শিখেছে যে জোরে না বললে কেউ শুনবে না। আজ সামান্য সমালোচনাতেই সে তর্কে জড়িয়ে পড়ে। বাইরে থেকে মনে হয় যে সে অ্যাগ্রেসিভ, কিন্তু ভেতরে আসলে কাজ করছে অদৃশ্য হয়ে যাওয়ার ভয়। ফাইট টাইপ মানুষ কন্ট্রোল করে ধরে রাখতে চায়, কারণ কন্ট্রোল হারানো মানেই আবার অসহায় হয়ে পড়া। ফ্লাইট, যখন ব্যস্ততায় পালানো হয়। ফ্লাইট রেসপন্সে পালানো হয় কাজের ভেতরে। অনেক কখনো থামে না, সে সব সময় ব্যস্ত, সব সময় প্রোডাক্টিভ। কারণ শৈশবে সে শিখেছিল ভালোবাসা পেতে হলে মূল্যবান হতে হবে। থামলেই তার ভেতরের শূন্যতা জেগে ওঠে, তাই কাজই তার নিরাপত্তা। ফাইট টাইপের মানুষ পারফেকশনিজম আর হাইপার প্রোডাক্টিভিটি দিয়ে নিজের অস্থিরতাকে ঢাকে। তারা অনুভূতি অনুভব করার আগেই কাজ শুরু করে দেয়। এরপর আসি ফ্রিজ, যখন বন্ধ হয়ে যাওয়াই নিরাপদ। ফ্রিজ হলো শাটডাউন। তুহিন ঝগড়ার সময় কথা হারিয়ে ফেলে, তার শরীর স্টিফ হয়ে যায়। শৈশবে প্রতিরোধ করা নিরাপদ ছিল না, সেটিই তার শরীর শিখেছিল চুপ থাকাই বাঁচার একমাত্র উপায়। ফ্রিজ টাইপ মানুষেরা প্রায় নাম অনুভব করে, ডিসোসিয়েট করে। তারা ভাবে আমি কিছুই অনুভব করছি না, কিন্তু বাস্তবে তাদের নার্ভাস সিস্টেম ওভারলোডে হয়ে থাকে। ফোন, যখন খুশি রাখায় বেঁচে থাকা। ফোন সবচেয়ে সূক্ষ্ম। মিনা সবসময় অন্যদের খুশি রাখতে ব্যস্ত, নিজের প্রয়োজনে আগে সে অন্যের অনুভূতিকে সামলায়। শৈশবে সে শিখেছিল কনফ্লিক্ট এড়াতে হলে অ্যাপেজ করতে হয়, তাই আজ সে না বলতে পারে না। ফোন টাইপের মানুষ বাউন্ডারিজ হারিয়ে ফেলে, কারণ তাদের সবচেয়ে বড় ভয় হলো অ্যাবান্ডেন্ড। সম্পর্কের ভেতরে এই 4টি প্যাটার্ন আরও স্পষ্ট হয়ে ওঠে। ফাইট রেসপন্সের ব্যক্তি ক্লোজনেস চায়, কিন্তু তা তর্কে রূপ নেয়। ফ্লাইট ব্যক্তি ইন্টিমেসি এলে কাজের আড়ালে সরে যায়। ফ্রিজ ব্যক্তি আবেগিক আলোচনায় শাটডাউন হয়ে পড়ে, এবং ফোন ব্যক্তি নিজের চাহিদা চাপা দিয়ে পার্টনারের চারপাশে ঘুরতে থাকে। অনেক সময় ট্রমা প্যাটার্ন একে অপরকে অ্যাক্টিভ করে। একজন রেগে ওঠে, আরেকজন আরও বেশি মানিয়ে নেয়। কেউ ভিলেন না, দুজনেই বেঁচে থাকার পুরনো কৌশল ব্যবহার করছে মাত্র। পিট ওয়াকার বলেন, আপনার রেসপন্স আপনার চরিত্র না, এটা আপনার অ্যাডাপ্টেশন। যখন শিশু নিরাপদ থাকে না, নার্ভাস সিস্টেম নিজেই সিদ্ধান্ত নেয় লড়বে, পালাবে, বন্ধ হবে না মানিয়ে নেবে। প্রাপ্তবয়স্ক জীবনে আমরা এগুলোকে আমি এমনই বলে ধরে নিই, কিন্তু বই শেখায় যে আমি এমন না, আমি এমন হতে শিখেছি। আর শেখা জিনিস চাইলেই বদলানো যায়। আপনি যদি নিজেকে সবসময় প্লিজিং করতে দেখেন, বা সবসময় তর্কে জড়িয়ে পড়েন, বা ঝামেলা এলে শাটডাউন হয়ে যান, তাহলে আপনার প্রশ্নটা বদলান। আমার মধ্যে কি সমস্যা? এটি না, বরং আমি কোন সার্ভাইভাল প্যাটার্ন ব্যবহার করছি। এই সচেতনতা নিজেকে দোষ দেওয়া কমায় আর সহানুভূতিকে আরও বৃদ্ধি করে। চলুন এবার 3য় খণ্ডে প্রবেশ করি। প্রথমে আমরা বুঝেছি কি ঘটেছিল, তারপর দেখেছি কিভাবে আমরা বেঁচেছিলাম। এখন প্রশ্নটা আরও গভীরে যায়, আমি নিজের প্রতি এত কঠোর কেন? কেন ভুল করলেই ভেতরে একটা কণ্ঠ বলে ওঠে তুমি কখনোই যথেষ্ট নও? কেন সামান্য ব্যর্থতায় মনে হয় সব দোষ আমার? এই অংশে পিট ওয়াকার আমাদের পরিচয় করিয়ে দেন এমন এক চরিত্রের সঙ্গে যে বাইরে নয়, ভেতরে থাকে, অর্থাৎ ইনার ক্রিটিক। ধরুন রিদম, সে বড় কোনো ভুল করেনি। অফিসে একটা ছোট্ট প্রেজেন্টেশনে একটু আটকে গেছে। বাড়ি ফিরে সে সারা সন্ধ্যা তার মাথার ভেতরে একটা কণ্ঠ বাজতে থাকে, তুমি সব নষ্ট করে দিলে, তুমি কখনোই কনফিডেন্ট না, সবাই বুঝে গেছে তুমি যথেষ্ট নও। বাস্তবে কেউ তাকে এমন কথা বলেনি, কিন্তু এই কণ্ঠটা কখনো থামে না। এই কণ্ঠটাই হলো তার ভেতরের ইনার ক্রিটিক। পিট ওয়াকার ব্যাখ্যা করেন যে ইনার ক্রিটিক জন্ম নেয় শৈশবের ইমোশনাল নেগলেক্ট, অ্যাবিউজ বা ক্রনিক ক্রিটিসিজম থেকে। যখন শিশুকে বারবার বলা হয় তুমি বেশি সেনসিটিভ, তুমি ঠিক মতো পারো না, তোমার কারণেই ঝামেলা, তখন শিশুর মন
একটা কৌশল শিখে নেয়, বাইরের সমালোচককে ভেতরে নিয়ে আসে। সে ভাবে আমি যদি নিজেই আগে নিজেকে দোষ দেই তাহলে অন্যের আঘাত কম লাগবে। এভাবে ইনার ক্রিটিক একসময় সার্ভাইভাল টুল হয়ে ওঠে, কিন্তু প্রাপ্তবয়স্ক জীবনে এসে এই কণ্ঠই হয়ে যায় মানসিক অত্যাচারী। ইনার ক্রিটিকের সবচেয়ে বড় অস্ত্র হলো টক্সিক সেম। হেলদি গিল্ট বলে আমি ভুল করেছি, আর টক্সিক সেম বলে আমি ভুল। এই পার্থক্যটাই জীবনকে বদলে দেয়। ধরুন মেহা কোনো সম্পর্কের বাউন্ডারি রাখতে পারেনি, ফলে পরবর্তীতে তার সম্পর্ক ভেঙে গেছে। ইনার ক্রিটিক বলে তুমি সবসময় মানুষ বেছে নিতে ভুল করো, তুমি ভালোবাসার যোগ্য না। এই কণ্ঠের সঙ্গে আরও লজ্জা জুড়ে যায়। লজ্জা থেকে আসে আইসোলেশন, আইসোলেশন থেকে আরও সেলফ ব্লেম। এটাই শেম স্পাইরাল। ট্রমা শুধু ঘটনা দিয়ে বাঁচে না, এটা লজ্জার ঘূর্ণির মাধ্যমেই বেঁচে থাকে। পিট ওয়াকার বলেন ইনার ক্রিটিককে একদিনে বন্ধ করা যায় না, কিন্তু তাকে ছোট করা যায়। প্রথম ধাপ যেমন চেনা। যখন কণ্ঠটা বলে তুমি ব্যর্থ, তখন থামুন এবং বলুন এইটা আমার পুরনো কণ্ঠ। এই ভয়টা নতুন না, এই ছোট্ট সচেতনতা ক্রিটিকের শক্তিকে কমিয়ে দেয়। দ্বিতীয় ধাপ রিয়েলিটি চেকিং। প্রমাণ কি? আমি কি সত্যিই সব নষ্ট করছি? তৃতীয় ধাপ সেলফ কম্প্যাশন, যা আমরা বন্ধুদের বলি তুমি চেষ্টা করেছ, একটা ভুল তোমাকে সংজ্ঞায়িত করে না। এই বাক্যগুলো নিজেকে বলা শেখা। আপনি যদি নিজেকে সব সময় ছোট করেন, ভুলের চেয়েও মানুষ হিসেবে নিজেকে দোষী ভাবেন, হঠাৎ অকারণ লজ্জা বা ভয় অনুভব করেন, তাহলে প্রশ্নটি বদলান। আমি এত দুর্বল কেন? এটি বলবেন না। এই কণ্ঠটা কোথা থেকে এসেছে? যখন আপনি বুঝবেন ইনার ক্রিটিক আপনার শত্রু না, এটা একসময় আপনাকে বাঁচাতে তৈরি হয়েছিল, তখন আপনি প্রথমবার নিজের প্রতি কোমল হতে পারবেন। কমপ্লেক্স পিটিএসডি শুধু বাইরের আঘাত না, ভেতরের সমালোচকের মাধ্যমেও বেঁচে থাকে। ইনার ক্রিটিক আপনাকে ছোট করে, টক্সিক শেম আপনাকে আলাদা করে দেয়, ইমোশনাল ফ্ল্যাশব্যাক আপনাকে অতীতে আটকে রাখে। কিন্তু হিলিং শুরু হয় যখন আপনি কণ্ঠটাকে চিনতে পারেন আর তার সঙ্গে যুক্ত না হয়ে শুধুমাত্র তাকে অবজার্ভ করেন, আর নিজেকে শাস্তি না দিয়ে সান্ত্বনা দিতে শিখেন। কারণ সত্যিটা খুব নরম। আপনি কঠোর হওয়ার জন্য জন্মাননি, আপনি শুধু দীর্ঘদিন ধরে বেঁচে থাকার জন্য শক্ত হয়েছিলেন। এখন সময় শক্ত না হয়ে নিরাপদ হওয়ার। চলুন এখন শেষ খণ্ডে প্রবেশ করি। এতক্ষণ আমরা দেখে এসেছি কি হয়েছিল, কিভাবে বেঁচেছিলাম, আর ভেতরের কোন কণ্ঠ আমাদেরকে আটকে রাখে। এখন প্রশ্নটা হলো, আমি কিভাবে শুধু বেঁচে থাকবো না, সত্যি সত্যিই বাঁচব? কমপ্লেক্স পিটিএসডির মানুষরা বছরের পর বছর সারভাইভ করে চলে। তারা টিকে থাকে, ঝড় সামলায়, নিজেকে শক্ত রাখে। কিন্তু পিট ওয়াকার বলেন হিলিং মানে শুধু শক্ত হয়ে থাকা না, হিলিং মানে প্রথমবার নিজের শরীরকে, নিজের হৃদয়কে নিরাপদ হতে দেওয়া। অনেকে শৈশবের ক্ষতি নিয়ে কখনো শোক করেনি, কারণ তখন শোক করার সুযোগ ছিল না, কারণ তখন সার্ভাইভাল ছিলই প্রথম কাজ। ধরুন সোহিনী, তার বাবা মা ইমোশনালি আনঅ্যাভেলেবল ছিলেন। সে ছোটবেলা থেকেই নিজের কষ্ট চেপে রেখে ভালো মেয়ে হয়ে থেকেছে। বড় হয়ে সে বুঝতে পারে তার ভেতরের অদ্ভুত এক রাগ জমে রয়েছে, কারো প্রতি নির্দিষ্ট না, জীবনের প্রতি। পিট ওয়াকার বলেন এই রাগ খারাপ না, এই শোক দুর্বলতা না, এই গ্রিফ আসলে আপনার সেই অংশের কণ্ঠ যাকে একসময় শোনা হয়নি। হিলিং শুরু হয় যখন আপনি প্রথমবার স্বীকার করেন যে হ্যাঁ আমি কষ্ট পেয়েছিলাম, হ্যাঁ আমার সঙ্গে অন্যায় হয়েছিল। সার্ভাইভার মুডে মানুষ নিজেকে কঠোর করে রাখে, ভুল করলে নিজেকে শাস্তি দেয়, কাঁদলে লজ্জা পায়। থ্রাইভিং মাইন্ডসেটে প্রথম পরিবর্তন আসে সেলফ কম্প্যাশন থেকে। যেমন ধরুন আরিয়ান কোনো ট্রিগার থেকে রিয়্যাক্ট করলো, আগের মতো সে নিজেকে বলতো তুমি কিছুই শেখোনি। এখন সে থামে, সে নিজেকে বলে আমি শিখছি।
এটা আমার পুরনো প্যাটার্ন। এই ভাষা ছোট মনে হতে পারে, কিন্তু নার্ভাস সিস্টেমের জন্য এটা একটা বড় বিপ্লব। কারণ ট্রমায় থাকা মানুষরা বাইরের আঘাতের চেয়ে ভেতরের কঠোরতার কাছে বেশি আহত হয়। পিট ওয়ার্কার জোর দিয়ে বলেন যে হিলিং একা হয় না। কমপ্লেক্স পিটিএসডি এসেছে আনসেফ সম্পর্ক থেকে, তাই সুস্থতা আসে সেফ সম্পর্কের মাধ্যমে। একজন বন্ধু, একজন সঙ্গী, একজন থেরাপিস্ট যার সামনে আপনাকে পারফর্ম করতে হয় না, যার সামনে আপনি এক্সপ্লেন না করেও থাকতে পারেন। নিরাপদ সম্পর্ক নার্ভাস সিস্টেমকে নতুন অভিজ্ঞতা দেয়। শরীর শেখে সব সম্পর্ক বিপদ না। ধীরে ধীরে অ্যাটাচমেন্টের ভেতরে নিরাপত্তা তৈরি হয়। এই বই বিভিন্ন থেরাপিউটিক পথের কথাও বলে, যেমন ট্রমা ইনফর্মড থেরাপি, সোমাটিক অ্যাওয়ারনেস, ইনার চাইল্ড ওয়ার্ক, গ্রাউন্ডিং প্র্যাকটিসেস। এগুলোর উদ্দেশ্য একটাই, মাইন্ড আর বডিকে আবার সংযুক্ত করা। হিলিং শুধু ইনসাইট দিয়ে হয় না, হিলিং হয় রিপিটেড সেফ এক্সপেরিয়েন্স দিয়ে। প্রতিবার আপনি ট্রিগার সামলান, প্রতিবার আপনি নিজেকে শোনেন, প্রতিবার আপনি বাউন্ডারি তৈরি করেন, আপনার নার্ভাস সিস্টেম একটু একটু করে নতুন ওয়্যারিং তৈরি করে। সার্ভাইভাল মাইন্ডসেট বলে আমি শুধু যেন ভেঙে না পড়ি। থ্রাইভিং মাইন্ডসেট বলে আমি কেমন জীবন চাই। এখানে মানুষ শুধু ট্রিগার এড়ায় না, নিজের আনন্দও খুঁজে নেয়, নিজের কণ্ঠ ব্যবহার করে, নিজের সীমা রক্ষা করে। থ্রাইভিং মানে পারফেক্ট হওয়া না, থ্রাইভিং মানে ভুল হলেও নিজেকে ছেড়ে না দেওয়া। হিলিং মানে অতীত মুছে ফেলা না, হিলিং মানে অতীতের সঙ্গে নতুন সম্পর্ক তৈরি করা, শোক করা, রাগ স্বীকার করা, নিজেকে দয়া করা, নিরাপদ সম্পর্ককে বেছে নেওয়া। এই ধাপগুলো মিলেই সার্ভাইভাল থেকে থ্রাইভিংয়ের পথ তৈরি হয়। কমপ্লেক্স পিটিএসডি আপনাকে বাঁচতে শিখিয়েছে, কিন্তু আপনি শুধু বাঁচার জন্য জন্মাননি, আপনি জন্মেছেন নিরাপদভাবে অনুভব করার জন্য, নিরাপদভাবে ভালোবাসার জন্য। অর্থাৎ দীর্ঘমেয়াদী শৈশবের ইমোশনাল ট্রমা মানুষকে ভাঙে না, বরং তাকে এমনভাবে সার্ভাইভাল প্যাটার্ন শেখায় যা প্রাপ্তবয়স্ক জীবনের কষ্টের কারণ হয়। ইনার ক্রিটিক, টক্সিক শেম ও ইমোশনাল ফ্ল্যাশব্যাকের মাধ্যমে ট্রমা বর্তমানকে প্রভাবিত করে, যদিও ঘটনাগুলো অতীতেই ঘটে গেছে। হিলিং শুরু হয় সেলফ কম্প্যাশন, সচেতনতা এবং নিরাপদ সম্পর্কের মাধ্যমে, সার্ভাইভিং থেকে সত্যিকারের থ্রাইভিংয়ে যাওয়ার পথে। এখন আপনার পালা। একটু থামুন, ভেতরে সেই কণ্ঠটাকে আজ লক্ষ্য করুন যে আপনাকে সবসময় বলে তুমি যথেষ্ট নও। আজ তাকে বিশ্বাস না করে নিজেকে একটু নরমভাবে দেখুন। কমপ্লেক্স পিটিএসডি আপনার পরিচয় না, এটা আপনার বেঁচে থাকার ইতিহাস। এবং শুধু কমেন্টে লিখুন আই চুজ সেলফ কম্প্যাশন ওভার সেলফ ক্রিটিসিজম। তাহলে এটাই ছিল কমপ্লেক্স পিটিএসডি ফ্রম সার্ভাইভিং টু থ্রাইভিং, পিট ওয়ার্কার বইটির মূল সারাংশ, এক মানবিক ও গভীর বোঝাপড়ার আলোকে। এ বই শেখায় না কিভাবে শক্ত হতে হয়, শেখায় কিভাবে নিরাপদ হতে হয় নিজের ভেতরে। আমি স্বর্ণালী, আপনি দেখছেন মাইন্ড সামারি বাই স্বর্ণালী। এমন আরো গভীর, শান্ত এবং জীবন উন্নয়নমূলক বইয়ের সারাংশ পেতে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবারও দেখা হবে প্রোডাক্টিভিটির নতুন কোনো একটি অধ্যায়ে।